যুবকদের জন্য 7 দফা নিয়ে কর্মসংস্থান 7 দফা নিয়ে আন্দোলন করেছিলাম। সেই 7 দফার কিছু দফা ছিল, আমরা বিভিন্ন সময় জেলা প্রশাসক পর্যায়ে স্মারকলিপি দিয়েছিলাম। যুবকদের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে আজকের আলোচনা। প্রাপ্তি বলতে গেলে বলতে হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে ৩৬ জুলাই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন আসুন যুবকদের কি বড় প্রাপ্তি। এখানে লেখা আছে ছাত্র জনতা আন্দোলন, আবার ব্যানারও লেখা আছে ছাত্র শ্রমিক জনতার আন্দোলন। এখন 5 আগস্টের পরে যুবকদের নিয়ে বলতে গেলে আশানুরূপ কিছু হয়নি, কিন্তু কি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, রাজপথে বেশিরভাগ জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, আহত হয়েছে, বেশিরভাগই কিন্তু কি যুবক। এখানে যারা আছে হয়তো বয়স হয়েছে, কেউ মনে মনে যুবক, কেউ সত্যিকারের যুবক, আমরা সবাই যুবক। কিন্তু কি 5 আগস্টের পরে যুবকদের নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন যুব সংগঠন আছে যারা যুবকদের প্রতিনিধিত্ব করে বা যারা যুবকদের নিয়ে কাজ করে বা ক্রিয়াশীল যুব সংগঠনগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একবার বসেছে বা কোনো কিছু আলোচনা করেছে। এখানে উপস্থিত কেউ জানে কিনা জানি না, আমি অন্তত জানি না। মানে যুবকদের আন্দোলনের পরে তাদেরকে এক ধরনের পুরোটা জায়গা থেকে দেশের যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, পরবর্তী দেশের যে রাষ্ট্র বিনির্মাণের জন্য যা যা করা দরকার যুবকদের অংশগ্রহণ, সেই জায়গা থেকে একেবারে বিস্তৃতি ঘটিয়ে দিয়েছে। টোটালি কোথাও কিন্তু কি যুবকদের সাথে কোন আলোচনা, কোন প্রোগ্রাম বা কোন একটা দিন বসবে সেটাও কিন্তু বসেনি। আগামীকাল আন্তর্জাতিক জাতীয় যুব দিবস। আমি জানি না আমাদের এখানে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ আছে, তারা দাওয়াত পেয়েছে কিনা, এবং রাষ্ট্রীয়ভাবে কোন জাতীয় দিবস, জাতীয় যুব দিবস পালন করবে কিনা সেটা আমি জানি না। এখন পর্যন্ত যুবকদের কিন্তু সেখানে কাউকে পার্টিসিপেশনের জন্য ডাকা হয়নি বা দাওয়াতও দেওয়া হয়নি। এখন আসলে আমি একটু তিক্ত কথা বলি। আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদ 2023 সালে 6 জানুয়ারি যুবকদের জন্য 7 দফা নিয়ে কর্মসংস্থান 7 দফা নিয়ে আন্দোলন করেছিলাম। সেই 7 দফার কিছু দফা ছিল, আমরা বিভিন্ন সময় জেলা প্রশাসক পর্যায়ে স্মারকলিপি দিয়েছিলাম। তৎকালীন আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছিলাম 7 দফা দাবি আদায়ের জন্য। 7 দফাগুলো একটু কঠিন, একটু বড়, তারপর আমি দুই একটা বলি। আমাদের দফাগুলোর মধ্যে ছিল কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রতি বছর 25 লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে, চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এই ধরনের 7টা দফা দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন যুব ক্রীড়া মন্ত্রণালয় বা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে যখন আমি বলছি আমরা তো দীর্ঘ সময় ধরে এটা আন্দোলন করেছি, এই স্মারকলিপিটা আপনাকে দিব, উনি বলল ভাই এই কাজগুলো তো আমার মন্ত্রণালয়ে না। তা আমি বললাম আপনার মন্ত্রণালয় কোনটা সেটা বলেন, এইগুলো আমরা তাদেরকে দিই। বলে যে আমি সেটাও জানি না। মানে আমাদের যুবকদের 7 দফা নিয়ে ওনার সাথে আলোচনা করব কিংবা দেখা করব, সেটা কিন্তু উনিও জানে না এবং উনি বলে ওনার মন্ত্রণালয়েও না। এবং এখন পর্যন্ত এই যে সংস্কার কমিশন হলো, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হলো, সেখানে কিন্তু কোনো ক্রিয়াশীল যুব সংগঠনকে সম্পৃক্ত করেননি। পুরোটাই বাংলাদেশের বলতে গেলে 50% যুবক শ্রেণী এবং আন্দোলন সংগ্রামে যারা অকাতরে জীবন দিয়েছে অধিকাংশই যুবক। আমার বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের 7 জন শহীদ হয়েছে, অসংখ্য আহত হয়েছে। কিন্তু কি আন্দোলনের পর যুবকদের একেবারে রাষ্ট্রের মুদ্রা থেকে একেবারে সাইড করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের অপ্রাপ্তি।
আমরা যুবকদের যদি ডাকতো, আমাদের ক্রিয়াশীল যুব সংগঠনগুলিকে যদি ডাকতো, যুবকদের নিয়ে যারা কাজ করে, সরকারের কাজ করতে আরো সহজ হতো। আমরা দীর্ঘ সময় ধরে যুবকদের নিয়ে কাজ করে, যুবকদের কি চাহিদা, কি ডিমান্ড, তারা কি চাচ্ছে বাংলাদেশের, যেটা নিয়োগ থেকে শুরু করে, বেকারত্ব থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা কিন্তু যারা যুব সংগঠন আছি সবাই কাজ করছি কোনো না কোনোভাবে আমরা তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন সমস্যা নিয়ে বসেছি, বিসিএস নিয়ে বসেছি, আমরা প্রশ্ন ফাঁস নিয়ে বসেছি, এরপর তাদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বসেছি, তদবির ঘুষ এগুলো দূর করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু রাষ্ট্রের উচিত ছিল 5 আগস্টের পরে এই নতুন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যুব শক্তিগুলোকে রাষ্ট্রীয় যে কোনো কাজে সম্পৃক্ত করা, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা সেটা করতে পারিনি। আরেকটা বিষয় হচ্ছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, 2018 সালে নিরপসারক আন্দোলন হয়েছিল। তারা 5 আগস্ট, গত 5 আগস্ট থেকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়েছিল। সেই জুলাই ঘোষণাপত্রে আসলে কি দিছে, কি করলো, এটা আমরা যুবকদের নিয়ে কি আছে, বা রাষ্ট্রের সত্যিকতা যারা গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের দায় মুক্তি কি আছে আমি কিন্তু যাই না। এমনকি 2018 সালে 2টা আন্দোলন, ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, যারা বাংলাদেশকে সত্যিকারে তরুণদেরকে উজ্জীবিত করেছিল, যারা সত্যিকারে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উৎসাহ পেয়েছিল, সেই আন্দোলনগুলোকে টোটালি মাইনাস করে দিয়ে একটা ঘোষণাপত্র দিয়েছে। এটা কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দিয়েছে সেটা আমরা জানি না। আমি বলতে গেলে যেটা রাষ্ট্রের সত্যিকারের যে সেন্টটা, যুবকদের যে সেন্টার, সেই সেন্টটা সত্যিকারের তারা জেনে নাকি না জেনে ভেঙে দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু কি ভেঙে দেওয়াটা উচিত হয়নি। যুবকেরা যদি শক্তিশালী থাকতো, রাষ্ট্রের কাঠামোটা শক্তিশালী থাকতো, রাষ্ট্রের মেরুদণ্ডটা শক্তিশালী থাকতো, সরকার যুবকদের নিয়ে কাজ করতে অনেকটা সুযোগ হতো। কিন্তু কি ওনারা মুখ পরিচিত কারো ভাই ব্রাদার নিয়ে হচ্ছে তাদের সাথে আলাপ আলোচনা করায়। বললাম না, আগামীকাল জাতীয় যুব দিবস, এখানে আজ কি করতেছে এখানে কেউ যদি আমরা যাই না, এগুলো হচ্ছে আমাদের অপ্রাপ্তি। তবে প্রাপ্তিও আছে। প্রাপ্তি বলতে আপনার আমাদের সাথে যারা সমসাময়িক রাজনীতি করেছে, অনেকে হয়তো পকেট বাড়ি হয়েছে, অনেকে হয়তো টাকা পয়সার মালিক হয়েছে, সেটুকু প্রাপ্তি। আর অপ্রাপ্তি বলতে যুবকদের মাইনাস করা হয়েছে।